আত্মা। হয়তো এদেরকে চোখে দেখা যায় না, কিন্তু কিছু কিছু মানুষ আমরা খুব ভালোভাবে অনুভব করতে পারি যে আশেপাশে কিছু ঘটতে চলেছে, ভৌতিক কোনো কিছু। তো চলো আজকের গল্প শুরু করা যাক। আমরা যে পাড়ায় বসবাস করি, আমাদের বাড়ি ছেড়ে আরও 4-5টা বাড়ির পর একটা বড় ভৌতিক বাড়ি রয়েছে। আজ থেকে প্রায় 10-15 বছর হয়ে গেছে বাড়িতে কেউ থাকে না। বাড়িটার অবস্থা সত্যিই খুব খারাপ। গাছ গাছাড়াতে বাড়ি ভরে গেছে, জঙ্গল হয়ে গেছে। কোনো কোনো ঘরের তো এক সাইডে দেওয়াল পর্যন্ত নেই, আর কোনো জায়গার তো ছাদ পর্যন্ত উড়ে গেছে। গাছটা যেন ভূতের আস্তানা হয়ে গেছে একটা গাছ, আর বাড়িগুলো পুরো লতা পাতা অন্ধকারে মোড়া। একদিন রাত্রিবেলায়, তখন বাজে 12:30 বা 1টা, আমি আমার পড়াশুনো শেষ করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিলাম। বাথরুমে করে এসে যখন ঘরে ঢুকবো, তখন খেয়াল করি ওই পুরো বাড়ির থেকে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে, যেটা এক কথায় আমাকে আকৃষ্ট করছে। কিছুক্ষণ দাঁড়ানোর পর খেয়াল করলাম কেউ একজন যেন নূপুর পরে ঘরের এ মাথা থেকে ও মাথায় হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা শুনে এক কথায় আমি ইগনোরই করলাম। যখন ঘরে ঢুকতে যাব, তখন খেয়াল করি ওই ঘরের থেকে ধুপধাপ ধুপধাপ করে আচমকা কিছু আওয়াজ হলো, যেন কেউ দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠলো। আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠি। ঘর থেকে আমার মা বেরিয়ে আসে। মা এসে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? আমি বললাম, মা আমি একটু বাথরুমে গেছিলাম, একটু হাত মুখ আর চোখে জল দিতে। মা বলছে, চ ঘরে চ, এত রাতে এখানে থাকিস না। মা আমাকে নিয়ে ঘরে চলে গেল। পরের দিন রাত্রিবেলাও সেম একই টাইমে আমি আবার বাইরে বেরোই। আমার নিজের মধ্যেও যেন একটা কিউরিসিটি হলো যে কী এমন রয়েছে ওখানে, ওটা আমার দেখতে হবে। রাত্রিবেলা যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, বাড়িতে না একটা বেল গাছ রয়েছে। বেল গাছটার অবস্থাও খুব দুর্দশার বাজে। আচমকা দেখি বেল গাছটা নড়তে লাগলো, আর কিছু যেন বেল গাছ থেকে লাফ দিল একটা নিচের দিকে। আমি আমার মা, কাকি, জেঠি সবাইকে চিল্লিয়ে ডাক দিলাম। বাড়িতে সে সময় কোনো পুরুষ মানুষ বলতে কেউই ছিল না, সবাই কাজের সূত্রে বাইরে। এইবার যখন মা জেঠিমা আসলো, সবাই খেয়াল করলো বাইরে কোথাও হাওয়া নেই, বেল গাছটা অত্যাধিক জোরে নড়ছে। ও মা! আমার জেঠিমা বলে, আমার জেঠিমা এসব মতো দীক্ষিত, ঠিক আছে, মানে অনেক মন্ত্র টন্ত্র এসব জাতীয় কিছু জানে, সাধক সাধনা যেটাকে বলে। জেঠিমা কী সব মন্ত্র পড়ে বললো, মা খেয়াল করে গাছে পাতা নড়া বন্ধ হয়ে যায়। আমরা যে যার ঘরে চলে যাই। আমার জ্যাঠাইমা বলল, ঘরে যা, বাইরে কোনো কিছু নেই, ও একটু আধটু হয়, রাত্রিবেলায় বুঝিস না। আমরা ঘরে ঢুকেছি, আমি শুয়ে রয়েছি বিছানায়, আমার মাথায় কিন্তু তখন ওই একই জিনিসই ঘুরছে। ওই বাড়িতে সত্যিই কি কোনো রহস্য রয়েছে? কী এমন থাকতে পারে? আমি আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, ওই মিঙ্কি জেঠির বাড়িতে কি কিছু রয়েছে এমন কিছু? তখন বাবা বলে, এই ঘুমা, রাত্রির হয়ে গেছে। বাবা আমাকে ধমকে ঘুম পাড়িয়ে দেয়, আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন জানো তো, আমি জেঠিমার ঘরে যাই। গিয়ে রাত্রিবেলায় যখন রাত্রিবেলায় গেছিলাম, আমার মনে আছে। জেঠির ঘরে গিয়ে জেঠির কাছে গল্প শুনতে চাইলাম। জেঠি আমাকে বলল যে রাত্রিবেলায় কখনো এ বাড়ির ধারে কাছে যাস না। আমি বললাম, ঠিক আছে, আর যাবো না। এমন কি কোনো ঘটনা আছে জেঠি যেটা তুমি জানো, আমরা কেউ জানি না? জেঠি বললো, তুই ঘরে যা, কালকে তো স্কুল আছে না। আমিও ঘরে চলে গেলাম। পরের দিন রাত্রিবেলায় জানো, আমি আমার মাকে সাথে করে নিয়ে বাইরে বেরিয়েছিলাম দেখার জন্য। মাও বেশ কিছুটা আমার মতো, মায়ের কিন্তু উদ্দেশ্য ছিল কী আছে ওটা জানার। সেদিনকে তো আমরা পুরো অবাক। রাত্রিবেলায় যখন আমরা ঘরের দুয়ারের সামনে দাঁড়াই, তখন আমরা দুজন স্পষ্ট দেখি বেল গাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তার শাড়ির আঁচলটা ক্রমাগত নিচের দিকে নামতে রয়েছে। একটা কী কালারের শাড়ি পরেছিল সেটা আমার অত খেয়াল নেই, তখন তো আমি খুব ছোট। আমার মা হয়তো বলতে পারবে। আমরা দুজনই যেন সেখানে অজ্ঞান হয়ে গেছিলাম। পরের দিন যখন জ্ঞান ফিরল, তখন রাত্রি 12:30টার সময় যখন বেরিয়েছি, রাত্রিবেলায় 3টে সাড়ে 3টের সময় আমাদের জ্ঞান ফিরেছিল। যেহেতু 12টার পর পরের দিন, তার জন্যই পরের দিন বললাম। পরের দিন যখন জ্ঞান ফিরেছে, তখন আমার জেঠি বলল, তুই সেই বাড়ির সামনে গেছিলিস কেন? আমি বলছি, কোথায় বাড়ির সামনে গেছিলাম, আমি তো ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম। বলে, না, তুই আর তোর মা ওই বাড়ির সামনেই দাঁড়িয়েছিলিস, আমরা গিয়ে তারপর নিয়ে এসেছি, তোদের বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না বলে। এবার সত্যি সেদিনকে আমি খুব রেগে গিয়ে জেঠিকে জিজ্ঞাসা করলাম, বাবা তো কিছু বলবে না জেঠি, তুমিই বলো তো কী আছে ওই বাড়িতে?
তখন জিঠি গল্প বলা শুরু করলো। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওই বাড়িতে প্রায় 4-5 জন বসবাস করত। ওদের মধ্যে একজন মহিলা, মানে বৌদিই তো ছিল মনে হয়, হ্যাঁ একটা বৌদি তখন দাদা সদ্য বিয়ে করেছে, ঠিক আছে। বৌদি বিয়ে করে স্নান টান করে ঘরের মধ্যে চুল শুকাচ্ছিল, চুল ছেড়ে, আর মাথায় করে একটা টেবিল ফ্যান নিয়েছিল। কোনো কারণে চুল হয়তো উড়ে গিয়ে ফ্যানের সাথে পেঁচিয়ে শর্ট সার্কিট হয়ে বৌদি মারা যায়। বৌদি মারা যাওয়ার প্রায় 3-4 মাস হওয়ার পর দাদা আর একটা বিয়ে করে, ওই বাড়ির দাদাই বিয়ে করে দিব্যি সংসার করছিল। কিন্তু দ্বিতীয় বৌদি যখন প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট, তখন বৌদির হঠাৎ মিসক্যারেজ হয়ে যায়। কোনো কারণ নেই মিসক্যারেজ হয়ে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তখন ডাক্তার বৌদি দেখে ডাক্তার বৌদি রেস্ট নিতে বলল। বৌদি একদিন রাত্রিবেলায় বাথরুমে যাচ্ছিল, তখন খেয়াল করে ছাদে একজন কেউ পা ঝুলিয়ে বসে আছে। ওই দেখে বৌদির সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপরে যখন বৌদির জ্ঞান ফেরে, বৌদি নিজেই বলেছিল সে নাকি তাকে ডাকছিল, সে সিঁড়িতেও উঠতে গেছিল, তারপর আর বৌদির নাকি কোনো কিছু খেয়াল নেই। তারপর থেকে যেন বাড়িতে সত্যি অদ্ভুত অদ্ভুত কিছু ঘটতে থাকতো। এই ধরো সিঁড়ির থেকে কেউ লাফ দিল, কিন্তু বাইরে বেরিয়ে দেখলো কেউ নেই। রান্নাঘরে আচমকা কল খুলে জল পড়ার শব্দ, রাত্রিবেলায় ছাদে ঝাড় দেওয়ার শব্দ। সত্যি সবাই কিন্তু ভয়ে কিন্তু বসেই থাকতো। সবাই বুঝতো যে প্রথম বৌদি হয়তো কারবার করছে। তারা ভয়ে যখন দ্বিতীয়বার বৌদি আবার প্রেগনেন্ট হলো, তারা কিন্তু কোনো রকম ডিসিশন না দিয়ে বাড়িটা বিক্রি করে দিল। এখন কিন্তু বৌদির একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আজকে মেয়েটার বয়স 18 বছর হবে। সত্যি গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।